স্পষ্টীকরণ। ইসরে পড়ে গেছে রে, লাগছে রে, মাথায় পানি টানি দেন। মাথায় পানি টানি দেন। কাটাকাটি পরিহার করা, বেশি বেশি কাটাকাটি হয় আমার খুব গণিতে, কাটাকাটি পরিহার করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ওভার রাইটিং করা যাবে না। লেখা সুন্দর করার জন্য ওভার রাইটিং করা যাবে না কোনোভাবেই। ওভার রাইটিং কি জিনিস? একটা অক্ষরের উপর আরেকটা অক্ষর লেখা। ওভার রাইটিং না করা। ওভার রাইটিংটা হচ্ছে যেমন ধরেন লিখেছেন 50, এখন এটা করতে হবে 60, এরকম করে 6 করে, বুঝেননি? যেমন ধরেন আপনার আছে 7 যোগ 70, এটা করতে হবে 80, এই এরকম এটার উপরে 2-3 বার লিখছি। একটা বর্ণের উপরে এরকম করে 2-3 বার লিখবেন না কোনোভাবে। ভুল যদি হয়েও যায় এটা দিয়ে 80 লেখেন আলাদা হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে সুন্দর লেখাগুলোর অনুকরণ, যাতে সুন্দর লেখা হাতের সাধারণ লেখা। 2 নম্বর বিভিন্ন চিত্র চিহ্ন ব্যবহার করা। যেমন এই যে দেখেন উপরে হেডলাইন দিয়েছে, একটা দাগ দিয়েছে আন্ডারলাইন। অনেকে আবার এখানে একটা আলাদা একটা ডিজাইন করে, অনেকে এরকম ডিজাইন করে, বিশেষ করে মেয়েরা পরীক্ষার খাতায় হেবি সুন্দর ডিজাইন করে, ছেলেরাও করে। আচ্ছা, তাহলে বর্ণ অক্ষর শব্দ এগুলো স্পষ্টীকরণ। তাপ দন্ত শয় প, মূর্ধন্য শয়ের ট, এটা ঠ না ট, হ্যাঁ, স্পষ্টীকরণ। আচ্ছা, কাটাকাটি পরিহার করা, ওভার রাইটিং করা যাবে না বা ওভার রাইটিং না করা। হ্যাঁ, ওভার রাইটিংটা বুঝতে পেরেছেন? ওভার রাইটিংটা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি, মানে একই বর্ণের উপরে আবার আর একটা বর্ণ না লেখা, এটা ওভার রাইটিং। মানে এক লেখার উপর আবার লেখা, এরকম করা যাবে না, ঠিক আছে? কেটে দিয়ে ওই জায়গায় না লেখা। তারপরে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা যেতে পারে। লেখার বিভিন্ন চিহ্ন সম্পর্কে জানা। হ্যাঁ, আমার কিন্তু লেখার ক্ষেত্রে কখনো কখনো যে কেটে দিয়ে এটা ধরেন কেটে দিয়ে ভুল হয়েছে, এটা কেটে দিয়ে এই চিহ্নটা দিলে, এই চিহ্নটা দিলে আমি উপরে লিখতে পারি। বলা ভুল হয়েছে তার জন্য আমি এটা ব্যবহার করতে পারি, তাই না? লেখার ক্ষেত্রে আরেকটা হচ্ছে লেখা সুন্দর ব্যবহার করা যায়। লিখছেন সেগুলো না? 7 নাম্বার, রঙিন কালি ব্যবহার করা। লাল কালিটা যেমন দেখার জন্য, ঠিক তেমনি আপনি ব্যবহার করতে পারেন নীল। সবুজও ব্যবহার করা অত বেশি না, নীলটা ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীদেরকে যারা খুব সুন্দর বা ভালো করতে চায়, নীল কালির কলমও ব্যবহার করতে পারে। পয়েন্টগুলো নীল কালির কলম দিয়ে লিখলো, বা মূল কথাটা লিখে নিজে নীল কালির কলম দিয়ে দাগ দিল, তাহলে কি পয়েন্টগুলোতে আপনার আরো বেশি আকর্ষণীয় হবে, মানে বুঝতে পারবে, দেখা যাবে। কারণ কি একই রকম কালো কালো অত বেশি দেখা যায় না। আর শিক্ষক যখন খাতা দেখে, পরীক্ষক যখন খাতা দেখে, তখন কিন্তু পরীক্ষক সবগুলো পড়ার হয়তো সময় পায় না বা আগ্রহ পায় না। আমাকে পয়েন্টগুলো আলাদা আলাদা করে দিতে হবে, বুঝেছেন? প্যারা প্যারা করে লেখা, হ্যাঁ, অনুচ্ছেদ করে লেখা, প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ করে লেখা, অধ্যায় শব্দ বর্ণ সঠিক নাম্বার দেওয়া, তারপরে হচ্ছে মার্জিন ঠিক রাখা অবশ্যই। মানে নির্দিষ্ট জায়গাগুলো, নির্দিষ্ট ফাঁকা ও শূন্য, নির্দিষ্ট ফাঁকা ও শূন্য স্থান বজায় রাখা। যেমন ধরেন এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে একটু গ্যাপ রাখলে আমি যে এরকম চিহ্ন দিয়ে হয়তো মাঝে সাথে লিখতেও পারি। কিন্তু এক লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ, এখানে একটা লাইন লিখলাম, এখানে একটা লাইন লিখলাম, মাঝখানে এত বড় গ্যাপ রাখার দরকার নেই। মাঝখানে যদি ভুল হয় তাহলে হয়তো ছোট করে লিখতে পারি, একটা ছোট্ট গ্যাপ রাখা উচিত। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার গ্যাপ, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে শূন্য স্থান,
বা ফাঁকা জায়গা, এটা রাখতে হবে, এটা মেনটেন করতে হবে। আমার হাতের লেখা সব ক্ষেত্রে সুন্দর নাও হতে পারে, কিন্তু এইসব কৌশল বজায় রাখলে আমার লেখাটা অন্যের কাছে দৃষ্টিগ্রাহ্য হবে, দৃষ্টিকটু হবে না, চোখে ধরা পড়বে। আমাদের লেখাটা কি কারণে? যাতে লেখাটা পড়ে বুঝতে পারে, তাই না? আমাদের সমস্যাটা হচ্ছে লেখা পড়ে বুঝতেই পারি না। সবার লেখাই সুন্দর হবে না, সবার লেখা অবশ্যই আলাদা আলাদা, তাই না? তাই কি না? আপনার লেখার সাথে ওনার লেখার মিল হবে না, স্বাভাবিক। কিন্তু লেখার মিল না হলেও আমি যদি এই নিয়মগুলো কিছু মেনে চলি, তাহলে দেখা গেলো আপনার লেখাটা অন্যদের পড়তে পারবে। যেমন আমার লেখাটা হয়তো আপনারা একটু একটু করে পড়তে পারছেন। এবং এই লেখাটা এমন একটা জিনিস একদিনেই সুন্দর হয়ে যাবে না, চর্চার বিষয়, মাঝে মাঝে লেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই চিহ্নর ব্যাপারটা, ওই যে অনেকে এরকম পয়েন্টগুলোতে চিহ্ন দেয়, এই ছোট ছোট চিহ্নগুলো, এই যে নাম্বার দেওয়া, গোল করে দেওয়া, এই যে এরকম চিহ্ন দেওয়া, এরকম চিহ্ন দেওয়া, তারপরে এরকম চিহ্ন দেওয়া, কতগুলো চিহ্ন এরকম ব্যবহার করলে পয়েন্টগুলো বোঝা যায়। যখন পয়েন্ট লিখবো নিচে নিচে লিখবো, যেমন আমি বললাম শোনা, বলা, পড়া, লেখা, ভাষার 4টা দক্ষতা, আমি নিচে নিচে লিখলাম, পাশাপাশি লিখলাম না, কারণ নিচে নিচে ছোট ছোট বিষয়গুলো এরকম পয়েন্টগুলো নিচে নিচে লিখলে আমার বুঝতে বা দেখতে সুবিধা হয়, দৃষ্টি আকর্ষণ করে। লেখার কৌশল আছে, কৌশলভাবে লিখলে, যেমন একটা পরীক্ষায় একটা প্রশ্ন যখন লিখছেন, একটা বিষয় যখন লিখছেন, ওই বিষয়টা বা ওই প্রশ্নটা শেষ হয়ে গেলে, ধরেন একটা খাতার মাঝামাঝি শেষ হলো, হ্যাঁ, তাহলে ওই খাতা থেকেই, ওই পৃষ্ঠা থেকেই আবার পরের প্রশ্নের উত্তরটা না লেখা শুরু করে, ওই মাঝের যে সাদা অংশটুকু মাঝামাঝি শেষ হয়েছে, ধরেন এই পৃষ্ঠা, এই প্রশ্নটা এখান থেকে আর শুরু না করে পরের পৃষ্ঠার শুরু থেকে নতুন প্রশ্নের উত্তর শুরু করা। যেমন আজকে ধরেন একটা বিষয় শেষ হচ্ছে যখন, তখন আমি বলছি নতুন পৃষ্ঠায় যান, তাহলে কি হবে? আপনার এই বিষয়টা ধরতে বুঝতে সুবিধা হবে। প্যাঁচ লেগে যায় আমাদের একটা বিষয়ের সাথে আর একটা বিষয়, ওই প্যাঁচটা লাগবে না, বুঝতে পেরেছেন? আমি কিন্তু লেখার সাথে সাথে পরীক্ষায় লেখার ভিতরেও চলে যাচ্ছি, এটা অর্থাৎ শিক্ষার্থীদের সাথে আপনাদের অনেক ক্ষেত্রে কাজে দিতে পারে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই বাংলার ক্ষেত্রে সপ্ত স্বনীতি, বাংলার ক্ষেত্রে সপ্ত স্বনীতি অনুসরণ করা, হ্যাঁ, মানে 7টা দন্ত স্বদের কথা আছে, হ্যাঁ, সপ্ত স্বনীতি। সেটা 1 নম্বর হচ্ছে আপনার সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে সমান্তর, সমান্তরাল, সমপদ, সমান্তর, সমান্তরাল, এদের তো একটাই হয়, সমপদ, সমশীল, সমপদ, সমশীল, সঠিক মাত্রা। কোনো কি মিস হলো? সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তর, সমান্তরাল, সমপদ, সমশীল, সঠিক মাত্রা। আচ্ছা, সমান্তর বা সম দূরত্ব, সমান্তর কথাটাই মূলত সম দূরত্ব, মানে অন্তর থাকবে, সম অন্তর থাকবে। আচ্ছা, সমান্তরাল। সঠিক প্রবাহ মানে হচ্ছে, যেটা প্রাক প্রাথমিকের বই আছে দেখবেন লেখা আছে সরে এইরকম, তাই না? এই যে এরকম চিহ্ন দেওয়া আছে, তার মানে কি আমার শুরু করতে হবে এখান থেকে, যে এভাবে এভাবে যাবে, তারপরে আবার এখান থেকে শুরু করে এভাবে যাবে, তাই না? এটা হচ্ছে প্রবাহ, কোন দিক দিয়ে কোন দিকে দেওয়া যাচ্ছে, এই প্রবাহটা মেনটেন করতে হবে। আপনি যদি এখন শিক্ষার্থী এভাবে লেখে, তাহলে হবে না, তাহলে হবে না। আমি কিন্তু লিখলাম কিভাবে দেখেন, এই এই, যেমন অনেক শিক্ষার্থী এখন বলে লেখে এভাবে, হ্যাঁ, এটা করা যাবে না, আমাদেরকে সঠিক প্রবাহ মেনেই লিখতে হবে, বুঝেছেন? তারপরে সঠিক আকৃতি, এই যেমন এই জায়গায় যদি দন্ত সটা এরকম লিখছি, আবার বক্স এই জায়গায় দন্ত সটা এভাবে লিখছি, তাই না? আকৃতি আমার জানা লাগবে। সম আকৃতি যেই জায়গায় সেই জায়গায় সমান, যে জায়গায় ছোট, যেমন বিম্ব যখন লিখলাম এই জায়গায় বটা বড়, আর এই জায়গায় বফলা লিখছি ছোট করে, আকৃতির বিষয় জানা লাগবে না? তাহলে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তর বা সম দূরত্ব, বর্ণের সাথে বর্ণের যে দূরত্ব, শব্দের সাথে শব্দের যে দূরত্ব, বাক্যের সাথে বাক্যের যে দূরত্ব, এটা বজায় রাখতে হবে। আমি যদি এই জায়গায় একসাথে লিখতাম এভাবে সঠিক আকৃতি, মানে কোনো গ্যাপ না দিয়ে, বা বাংলার প্রাচীন বর্ণমালা, যে বাংলা নিয়ে পড়েছেন আপনি দেখেছেন বাংলা প্রাচীন বর্ণলিপিতে কোনো ধরনের গ্যাপ ছিল না, মাত্রা ছিল না, সব মাত্রাহীন, আর সবগুলো একসাথে লেখা থাকতো, পড়াই মুশকিল, কত যে কঠিন ছিল।
যে কত ভালো করেছে। আর আগে তো দাড়ি কমা কিছুই ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আসছে। কি হ্যাঁ, কা তোর বড় পঞ্চবিড়াল, চঞ্চল চিয়ে পৈছে কাল। কি কঠিন কি রে, বাঁধিল দুধু কি বেন্টে সামাই নাকি একটা কঠিন। আচ্ছা কঠিন কঠিন ভালোই লাগে। নীতি আবিষ্কার সব চর্যাপদের ভাষায়। মানে প্রতিদিন মানে আমার বাড়িতে আমি ভাত পাই না, কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিনই অতিথি আসে। এগুলো হচ্ছে চর্যাপদের চর্যা। যাই হোক, তাহলে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমদূরত্ব বজায় রাখার কথা বললাম। সমান্তরাল, লেখাটা এই যে সমান ভাবে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এভাবে লিখতে লিখতে এভাবে যাচ্ছি না, আবার সমান্তরাল এরকম করে হচ্ছে। এটা কি ঠিক লাগছে? লেখাটা কি ভালো লাগছে? লাগছে না, ছোট বড় হয়ে যাচ্ছে। এইটার সাথে এইটা মানে দুইটার সমশীর সমপদ যাতে সমান থাকে এবং সমান্তরাল ভাবে চলতে থাকে। কি সমান্তরাল ভাবে, এই লাইনের সাথে এই লাইন সমান ভাবে যাচ্ছে। এই লাইন যদি এভাবে যায়, এই লাইনে এভাবে গেল, এই লাইনে এভাবে গেলে এই লাইনে, মানে ব্যাপারটা কি সমান্তরাল ভাবে যেতে হবে। হ্যাঁ, তারপরে কি সমপদ সমশীর, মানে সমপদ মানে পায়ের দিক, পদ মানে পানা, পায়ের দিকটা সমান, সমশীর মাথার দিকটা সমান, সঠিক মাত্রা, মাত্রা ঠিক রাখতে হবে। দন্ত ন আর মূর্ধ ন, মাত্রাতে খেলা। এ আর এটা তয়ের ফেলা, ঠিক আছে না? তাহলে মাত্রার ব্যাপারটা ঠিক রাখতে হবে বাংলার ক্ষেত্রে। তাহলে বাংলা লেখা সুন্দর করতে হলে আমার সপ্তস্বরের ব্যাপারটা দিয়ে সজাগ থাকতে হবে। বুঝেছি? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে লেখা সুন্দর করার কয়েকটা নিয়ম আমি লিখে দিয়েছি, সবাই লিখেছেন হয়তো। আপনাদের মধ্যে কেউ একজন 7টা বা 8টা যে নিয়ম লিখে দিলাম, কেউ একজন একটু পড়েন দেখি, আমি একটু শুনি। আপনি দাঁড়ান, আপনি 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 আজকে কম বলেছেন। হ্যাঁ বলেন, কি কি লিখেছেন দ্রুত। না না না, প্রথম থেকে 1 নম্বরে কি লিখেছিলাম? সুন্দর লেখার। হ্যাঁ, আরে না, এটা তো সব শেষে বললাম। সুন্দর লেখার অনুকরণ, তারপর বসেন আপা, আপনি লেখেন নি, আমি বুঝতে পেরেছি। বসেন 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 আপা, বসেন, আপনি বসেন। আপা দাঁড়ান, এই যে আপা 2 নম্বর, জি দাঁড়ান। আপনিও লেখেন নি? লিখেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলেন আপা, বলেন, বসেন। সুন্দর লেখার অনুকরণ, বিভিন্ন চিত্র চিহ্ন ব্যবহার করা, বর্ণ অক্ষর শব্দগুলো সৃষ্টিকরণ। স্পষ্টীকরণ, স্পষ্টীকরণ কথাটা আমি লিখে দিই, মানে স্পষ্টীকরণ বাদ দেন, আপনারা এটা লেখেন স্পষ্ট করা, স্পষ্ট করা এটা দেন। স্পষ্টীকরণ বাদ দিয়ে স্পষ্ট করা এটা দেন। দন্ত শয় প, দন্ত শয় প, বুঝতে পারছেন? তারপর মূর্ধন্য শয় ট, স্পষ্ট করা। তারপর ওভাররাইটিং না করা। নাম্বার দিয়ে বলেন না, নাম্বার দিয়ে বলেছি না, 1 নাম্বার 2 নাম্বার এভাবে বলেন। 1 নাম্বার সুন্দর লেখার অনুকরণ, সবাই দেখেন ঠিক মিলছে কিনা। তারপর 2 বিভিন্ন চিত্র চিহ্ন ব্যবহার করা। হ্যাঁ, আমরা পয়েন্ট দিয়ে চিহ্ন ব্যবহার করি না, করলে কিন্তু ভালো লাগে লেখাগুলো সুন্দর করে, তাই না? তারপরে 3 নাম্বার বর্ণ অক্ষর শব্দগুলোর স্পষ্ট করা। হ্যাঁ, সুস্পষ্ট করো। আচ্ছা হলো। 4 নাম্বার কাটাকাটি পরিহার করা। হ্যাঁ, কাটাকাটি কম করা যাবে। হ্যাঁ, যত পারা যায় কম। ওভাররাইটিং না করা। ওভাররাইটিং না করা, জি। 6 নাম্বার বিভিন্ন চিহ্ন সম্পর্কে জানা। বিভিন্ন চিহ্ন সম্পর্কে জানা, যেমন কমা, দাঁড়ি, সেমিকোলন, কোথায় কখন কোনটা হয়, অনেকগুলো চিহ্ন, ব্র্যাকেট চিহ্ন, বন্ধনী। তারপরে কি ব্যবহার করা, রঙিন কালি ব্যবহার করা, যেমন নীল কালি ব্যবহার করতে পারেন, আপনারা লাল কালিতে খাতা দেখবেন। 8 নাম্বার নির্দিষ্ট ফাঁকা ও শূন্যস্থান বজায় রাখা। গুড, লিখেছেন সবাই? তারপরে সপ্ত স্বনীতি বললাম, তাই না? এই তো গুড, এইগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে বসেন। ধন্যবাদ, অজন একটা হাত। আপনারা এগুলো যদি বজায় রাখেন, নিজেদের লেখাগুলো সুন্দর হবে। যারা এখনো ছাত্রী আছেন, লেখাপড়া করছেন, এগুলো যদি ফলো করেন, লেখাগুলো সুন্দর হবে। হ্যাঁ, এবং লেখা সুন্দর হইলে আপনাদেরকে বোঝা যাচাই করা সুবিধা হয় পরীক্ষার খাতায়, বা আসলে লেখাগুলো সুন্দর স্পষ্ট। যেমন আমার হাতে লেখা খুব একটা ভালো না, কিন্তু একটু থেমে থেমে লিখলে একটু বোঝা যায়। এই পলিসি করে কোনো রকম করে এটা করা যায়। আর লেখা দ্রুত করার জন্য বারবার সুন্দরভাবে লিখলে আস্তে আস্তে দ্রুত হয়। কিছু কিছু চিহ্ন, ওই যে দাঁড়ি, কমা, সেমিকোলন কোথায় কখন ব্যবহার হচ্ছে, আবার ওই যে কয়েকটা চিহ্ন দেখালাম, অ্যাস্টেরিক্স বা ওই যে কয়েকটা দাগ, তারপরে হ্যাশ চিহ্ন, তারপরে হচ্ছে যে বিন্দু দিয়ে গোল করা। হ্যাঁ, আবার অনেক সময় লেখাটাকে বা পয়েন্টগুলোকে আমরা এভাবে করতে পারি। যেমন আজকে বিতর্ক হইল, বিতর্কে ছিল কি, একটা ছিল পক্ষদল, একটা ছিল বিপক্ষদল। এগুলো কিন্তু আমি লিখছি বোর্ডে, বোর্ডে লেখাটাকেও কিন্তু আমি এমনভাবে উপস্থাপন করছি যাতে এই লেখাটা অনেকের কাছে আকর্ষণীয় হয়, তাই না? তাই কি না? তাহলে পক্ষ দলে ছিল 1 2 3, বিপক্ষ দলে ছিল ধরেন 1 2 3, আর একটা ছিল যুক্তি খণ্ডন।
তাহলে এই যে এইভাবে করে গাছ গাছের মতো করে ট্রি, এটাকে বলে ট্রি চার্ট। কি চার্ট? গাছ, গাছের চার্ট। হ্যাঁ, গাছের যেমন শাখা প্রশাখা থাকে, এরকম শাখা প্রশাখা এইরকম করে ধরেন আমি কখনো বোর্ডে লিখে দিলে শিক্ষার্থীদের আগ্রহ হয়, দৃষ্টি আকর্ষণ করে। নতুন কোনো কিছু দেখলে মানুষ একটু দৃষ্টি আকর্ষণ অনুভব করে। বুঝেননি? বুঝতে পেরেছেন? লেখার ক্ষেত্রে আমরা সাধারণত কয়েকটা চিহ্ন ব্যবহার করি। এই যে কয়েকটা চিহ্ন দিলেই হয়ে যায়। এই কয়েকটা চিহ্ন দিয়ে সবগুলো লেখা যায়, 9টা আর কি। যেমন ধরেন ক লিখবো, এগুলো খুব জরুরি না। যেমন ক লিখবো, ক লিখতে গেলে প্রথমে ধরেন উপরেরটা দিলাম, তারপরে ধরেন এই যে এটা দিলাম, তারপর ধরেন এটা দিলাম, তারপর ধরেন এটা দিলাম, তারপর ধরেন এটা দিলাম। মানে এই কয়েকটা চিহ্ন দিয়ে সাধারণত সবগুলো বর্ণ লেখা যায়। হ্যাঁ, এটা আর কি মনে রাখা যে 9টা 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দাগ দিয়ে সাধারণত সমস্ত বর্ণ বা অক্ষর লেখা যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের আপাতত হাতের লেখার বিষয়টা এখানে শেষ করি, এরপর আমরা নতুন বিষয় যাব। আর একটা কথা, সেটা হচ্ছে কাটাকুটি। কাটাকুটি হচ্ছে গণিতে একটা অঙ্ক আছে, আমরা কাটাকাটি অঙ্ক করতাম, ভাগ করা বা গুণ করা, এটা তো করতেই পারবে, সমস্যা নেই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে লেখাতে প্রচুর মাত্রায় কাটাকুটি করি। আর লেখা খারাপ হওয়ার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বানান। আমাদের বানান, আমরা অনেক ক্ষেত্রে ভুল বানান লিখি। লেখাটা সুন্দর কিন্তু বানান ভুল দেখলেও গায়ে জ্বলে। অতএব লিখতে গেলে আমাদের সঠিক বানান জানা থাকা লাগবে, তাই না? হ্যাঁ, লেখার দরকার অভিভাবক। বানান কি? অ স্বরে অ ভয়ের অস্বীকার ভয় আকার ব ক, কিন্তু হয়ে আছে অভিভাবক, স্বরে অ বয়ের অস্বীকার ভয় আকার ব ক। তাহলে ঠিক আছে? বানান ভুল আছে না? এই জন্য লেখা সুন্দর করার জন্য আরেকটা পলিসি হচ্ছে অবশ্যই লেখার ক্ষেত্রে বানানটা সঠিক রাখার চেষ্টা করবেন। বানান অনেক বেশি ভুল হলে যিনি খাতা দেখে ওরা পড়তে ইচ্ছা করে না। বুঝেছেন? ওনারা পড়তে ইচ্ছা করে না, তখন একটা গড়পড়তা নাম্বার দিয়ে দেয়। শিক্ষার্থীদেরকে আরেকটা কাজ করতে পারেন, যারা হাতের লেখা সুন্দর, আপনাদের ক্লাসের যে সমস্ত পরীক্ষা নেন, বলবেন যে যার সুন্দর হাতের লেখা স্পষ্ট সহজে বুঝতে পারবো তাকে এক্সট্রা 2 মার্ক দেবো। এক্সট্রা 2 নম্বর, সুন্দর হাতের লেখার জন্য অতিরিক্ত 2 নম্বর যোগ থাকবে। আমাদের আগের পরীক্ষাগুলোতে এরকম লেখা থাকতো। আমার ছোটবেলায় একটা পরীক্ষা দিয়েছিলাম, ওখানে লেখা ছিল সুন্দর হাতের লেখার জন্য অতিরিক্ত 2 নম্বর যোগ করা হবে। বুঝেছেন? এরকম করলে শিক্ষার্থীরা আরো বেশি সুন্দর, মানে লেখা সুন্দর করার চেষ্টা করবে। ঠিক আছে? হাতের লেখা জোড়া বা ওই যে পেঁচানো বা কার্সিভ লেটারে লিখতে গেলে ইংরেজি অবশ্যই সতর্ক থাকবেন, শিক্ষার্থীরা বুঝতে পারে না, সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে লেখাই ভালো। তো আপনাদের বইয়ে দেখবেন যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে শিশু 1 2 এর বইয়ে যুক্ত বর্ণ নাই, যুক্ত বর্ণ দিয়ে শব্দ নাই, একদমই নাই। খুব অল্প কিছু থাকতে পারে, যেমন হ্যাঁ ক্ষীয় দিয়ে কোনো শব্দ তেমন নাই। কিন্তু গ্রীষ্ম বর্ষা, আপনারা গ্রীষ্ম পড়েন নাকি? গ্রীষ্ম উচ্চারণ কি? গ্রীষ্ম, গ্রীষ্মকাল। গ্রীষ্ম অত বেশি উচ্চারণ না করলে হয় গ্রীষ্মকাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই জায়গায় বানান কি? গয়ে রফলা দীর্ঘইকার মূর্ধন্য শয়ে ম ফলা, তাই না? গ্রীষ্ম কয়াকাল লকাল, গ্রীষ্ম। হ্যাঁ, গ্রীষ্ম আবার বলা যাবে না। গেল, শেষ। আমাদের লেখার ক্ষেত্রে কি কিভাবে লেখা ঠিক করতে হয় যা বলেছি লিখে ফেলেছেন সবাই? ওকে, ডান। আমরা সবাই একটু দাঁড়াই, দাঁড়ান সবাই। কি বাকি আছে? ইংরেজি বলেছি, লেখা বলেছি, বাংলা বলেছি, বাংলাও বলেছি, গণিত বলেছি, তাই না? তাহলে বিষয় সবগুলো শেষ না? ইংরেজি বলেছি না? লেখা সুন্দর করার বিষয় বললাম। আচ্ছা, সবাই ধন্যবাদ। আমাদের প্রায় শেষের দিকে, 12টা বেজে গেছে। 2টা পর্যন্ত কোনো রকম চালাবো, তার মধ্যে 1টা পর্যন্ত হয়তো প্রশিক্ষণ থাকবে, আর 1 ঘন্টার হয়তো যে পরীক্ষা টরীক্ষা বা কথা বলা কেমন লাগলো আপনাদের। এখন আমরা 2টা বিষয় ইয়ে করবো, লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা। এটা করতে গিয়ে আপনাদের হাজিরা খাতা নিয়ে আসছেন মনে হয় না? হাজিরা খাতা, মাসিক রিপোর্ট, এগুলো একটু দেখবো। শিক্ষা সুপারভাইজারের কাজটা হয়তো এই ফাঁকে বা শেষের দিকে বলতে পারি, মানে ওনারা আপনাদের কেন্দ্রে গিয়ে কি কি সাধারণত দেখবেন বা দেখা উচিত, এগুলো একটু একটু করে বলতে পারি। হাত পা একটু নাড়াচাড়া করতে চাইলে করতে পারেন, মানে একটু ঘুম টুম ভাঙানো আর কি। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেননি? আচ্ছা, সবাই রেডি? বসে যান না, আর একটু দাঁড়িয়ে থাকবেন? তাহলে আর একটু দাঁড়িয়ে থাকেন, ওটা হাঁটা চলা করেন। আমাদেরকে হাঁটা চলা করে প্রত্যেকের হাজিরা খাতা আমার কাছে এসে জমা দেন। সবাই হাজিরা খাতা, প্রত্যেকের হাজিরা খাতা আমার কাছে এসে জমা দেন।
গুড 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 এক দুই আর চারজন দিয়ে দেননি গুড বসেন সবাই বসেন সবার খাতা পেয়েছি 1 নাম্বার শাস্তি মনসুর ভাই লেখেন লেখেন নোট নেন নোট নেন নোট নেন নোট নেন সবাই বসেন নোট নেন হাজিরা খাতাটাই ধরি কেউ কমিটির নামের তালিকা এখানে লেখেননি বসেন না একমাত্র লিখেছেন কেন্দ্রর নাম হচ্ছে চামেলি চামেলি পেলাম যাচ্ছি দেখি সত্যি লেখা নাম লেখা লেখেন মনসুর ভাই শিউলি গোলাপ রজনীগন্ধা জুঁই চামেলি শিউলি গোলাপ রজনীগন্ধা জুঁই চামেলি 5টা লিখেছেন শিউলি গোলাপ রজনীগন্ধা জুঁই চামেলি এই 5টা কেন্দ্র বাদে বাকি 10টা কেন্দ্রের কেন্দ্র কমিটির নাম হাজিরা খাতায় লেখা নাই এটা লেখেন স্যার আমার লেখা আছে কই আমার তো লেখা আছে স্যার সুগন্ধা দেখান দেখান কই লেখা আছে কমিটির নাম আমি তো চাই কমিটির নাম কমিটি এই যে সমস্যা মানে আমি যেটা বলছি উনি কিন্তু বুঝতে পারেনি আপনাদের শিক্ষার্থীদেরকেও আপনারা অনেক সময় যে কথাটা বলেন তারা বুঝতে পারে না কারণ সবাই নিজেদের ধান্দায় থাকে মানুষ নিজেদের যে চিন্তা চেতনা এই চিন্তার সাথে মিলিয়ে যদি কোনো নির্দেশনা না পায় তাহলে বুঝে কম বরং যদি আমি একটা কথা বলছি এই কথাটা আপনারা আপনাদের নিজেদের চিন্তার সাথে মিলিয়ে দেখবেন দেখে যদি ওই কথাটা আপনাদের চিন্তার সাথে মিলে তখন হয়তো রিয়েকশন দেখান অনেক ক্ষেত্রে ভুল বোঝেন এটাই স্বাভাবিক ওই যে আমি কালকে বললাম না স্যার বলেছে বাম পাশে মাইনাস চিহ্ন না দিলে প্লাস চিহ্ন না দিলেও হয় কিন্তু আমি বুঝেছিলাম কি প্লাস মাইনাস যে কোনো চিহ্ন না দিলেও হয় তার মানে আমি আমার মতো করে বুঝে নিয়েছিলাম ধরা খেয়ে গেছে তাহলে আজকেও ম্যাডামরা ধরা খেয়ে গেছে তাহলে 5টা কি বললাম বলেন তো চামেলি জুঁই রজনীগন্ধা গোলাপ বেলি সরি শিউলি বাদে বাকি 10টা কেন্দ্র কেউ কমিটির নাম লেখেনি আজকে মাস চলে জুন দেখবে কি দেখেননি কেন এদের কি কমিটি আছে আর এই যে শিউলি গোলাপ জুঁই চামেলি এই কমিটির ফোন নাম্বার কোথায় আছে কারণ আপনাদের নাম জিনের লেখেন আমি কি করে বুঝবো কোন যে তো যাচাই করা দরকার জিন না মানুষ তাহলে জিনের ফোন নাম্বার না থাকলে এনাদের ফোন নাম্বার লেখেন নিজে বুঝেননি ফোন নাম্বার লিখতে হবে এবং সবার নামের তালিকা আপনার ব্রাঞ্চে আপনার কাছে থাকতে হবে
বুঝেছেন? দয়া করে হাজিরা খাতায় শুরুতে কেন্দ্র কমিটির নাম লিখবেন। আপনাদের শিক্ষা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্র কমিটি থাকতে হবে 5 সদস্য বিশিষ্ট, একটা সভাপতি 4টা সদস্য। আচ্ছা যাই হোক, কমিটির নামের সাথে ফোন নাম্বার থাকবে। কমিটিতে কি সবাই মেয়ে থাকবে, সবাই অভিভাবক থাকবে? না, থাকতেই হবে, এটা শর্ত না। তবে থাকা ভালো অভিভাবক, বরং আপনার আশপাশে প্রভাবশালী কারো নাম থাকতে পারে, ঠিক আছে, যাদেরকে দিয়ে আপনার লাভ আছে। অভিভাবক সবাই যাদেরকে রাখলে অভিভাবক সবটা সরগরম হয়। বুঝেছেন? হাজিরা খাতার শুরুতে এই যে কেন্দ্রের নাম, নিজের নাম, তারপরে মাস, ব্রাঞ্চের নাম, অঞ্চলের নাম, তারপরে এই লিখেছেন গুড, ঠিক আছে। তারপরে এই জায়গায় বার লিখতে হবে, বার। তারিখের নিচে যে ঘরে, এখানে কি লিখতে হবে? বার। তারপরে এখানে শিক্ষার্থীর নাম, প্রথমে দ্বিতীয়, তারপরে 1, তারপরে শিশু। বুঝেছেন? এটা কি আমি যে 2টা 3টা কেন্দ্রে গেছিলাম, কোন কোন কেন্দ্রে গেছিলাম? 1 2 3, আপনাদেরকে কি বলেছি? দ্বিতীয় আগে, তারপরে প্রথম, তারপরে সবশেষে শিশু। হাজিরা ডাকার ক্ষেত্রে নাম ধরে ডাকবেন, রোল না। হ্যাঁ, নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকলে, এবং শিক্ষার্থীদের ক্লাস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ আর একটা সূত্র হচ্ছে, শিক্ষার্থীদেরকে নাম ধরে রাখলে অনেকখানি সলভ হয়ে যায়। এই সুমন, কথা বলো না। শিউলি, দাঁড়াও। আচ্ছা রিপন, তোমার কি হয়েছে? আচ্ছা সোনালি, ওখানে যাও তো, দেখো তো ওই ছাগলটা গাছের পাতা খাচ্ছে, ছাগলটাকে কান ধরে ধরে নিয়ে আসো। ব্যাপারটা কি, নাম ধরে কথা বললে অনেক বেশি কনসেন্ট্রেশন কাজ করে, মনোযোগ কাজ করে, ঠিক আছে? নামগুলো ধরে রাখবেন নাম দেখার সময়, রোল না। আর রোল কিন্তু আমাদের আপ ডাউন হয়, রোল কিন্তু রোল না, মনে আছে? শিক্ষার্থীদের আগ্রহ, কালকে বলেছি মনে হয়, আগ্রহ এবং মেধা দুইটাই থাকলে এ ক্যাটাগরি, আর আগ্রহ এবং মেধা যে কোনো একটা থাকলে বি ক্যাটাগরি, আগ্রহ মেধা কোনোটাই না থাকলে সি ক্যাটাগরি। হ্যাঁ, তো আপনারা এগুলো মনে মনে করবেন, কিন্তু হাজিরা খাতায় তার প্রতিফলন থাকবে থাকবে না। হাজিরা খাতায় জাস্ট নাম তুলেছেন যেভাবে হয়ে থাকলো। তাহলে দেখতে পাচ্ছেন কি আমাকে? প্রথমে দ্বিতীয় শ্রেণীর ছেলে, তারপরে দ্বিতীয় শ্রেণীর মেয়ে, তারপর প্রথম শ্রেণীর ছেলে, তারপর মেয়ে, তারপর শিশু শ্রেণীর ছেলে, তারপর মেয়ে, শ্রেণীর নামগুলো তুলে দিলেন, গুড। আচ্ছা, তারপরে আশার সদস্য সন্তান, মানে যারা আশার ঋণদান কর্মসূচির সাথে যুক্ত, তার পরিবারের সন্তান যদি পড়তে আসে, ঠিক চিহ্ন দিয়ে দেবেন এই ঘরটায়। 5 জন থাকলে 5 জন, 6 জন থাকলে 6 জন। ক্লিয়ার? আচ্ছা, যোগফলটা এখানে দিবেন। প্রত্যেক দিনের হাজিরা বাই ডেট মোট সংখ্যা টেনে দিবেন এবং বার লিখবেন। যেদিন ছুটি থাকছে, কেন ছুটি থাকছে, শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি, শুক্রবার শনিবার লিখে রাখলেন। আজকে ত্রৈমাসিক প্রশিক্ষণ, গতকাল ত্রৈমাসিক প্রশিক্ষণের জন্য ছুটি, এখানে লিখে দেন ত্রৈমাসিক প্রশিক্ষণের জন্য ছুটি। এবং আপনারা যে মাসিক রিপোর্ট দেন, এই মাসিক রিপোর্টেও ওই ডেটে এখানে লিখবেন প্রশিক্ষণ সভার জন্য বন্ধ। যদি আপনারা এমনকি মাসিক বেতন যেদিন নেন, মাসিক সভা, সেই দিন হয়তো অনেকে পড়ান, আমি জানি না পড়ান কিনা, অনেক জায়গায় পড়ায়। যদি পড়ান, হাজিরা খাতায় না দেখানোই ভালো, হাজিরা খাতায় না দেখানোই ভালো, দেখাতেও পারেন সেবিকার সবার জন্য, ত্রৈমাসিক প্রশিক্ষণের দিন দেখান। হ্যাঁ, আচ্ছা, যে কয়দিন আপনি হাজিরা খাতায় উপস্থিতি দেখাচ্ছেন, ও কয়দিন বাদে যেগুলো ছুটি, সেগুলো ছুটির দিনগুলো কিসের জন্য ছুটি, ওটা একটু এখানে লাল কলম দিয়ে লিখে দেবেন, এখানে লিখে দেওয়ার চেষ্টা করবেন। সভা হলে সভা লিখবেন, তাহলে এটা দেখলে বোঝা যাবে যে 28 তারিখ কেন নাই, 28 তারিখ সভা ছিল। বুঝেছেন? গেল। আচ্ছা, এখানে কালো কালি দেওয়া লেখা নাই, লাল কালি দিয়ে লিখলে একটু বেশি আকর্ষণ হয়। আচ্ছা, আপনারা লাল এবং কালো 2 ধরনের কালি ব্যবহার করবেন। হ্যাঁ, লাল কালিতে খাতা দেখবেন, দৃষ্টি আকর্ষণ হয় ভালো। এই পর্যন্ত চলে আসলো। প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন দিলেন। আপনাদের গড় দেখেন কত পরে ভর্তি করেছে মুর্শেদা, মিনহাজ, জোনাইদাকে। এদেরকে ভর্তি করেছে হচ্ছে ম্যাডাম 12 তারিখের দিকে। 12 তারিখের দিকে যদি ভর্তি করেন তাহলে তো গড় উপস্থিতি কমে যায়। যদিও এটা জানুয়ারি মাস বলে হয়েছে, অন্যান্য মাসে কখনোই 5 তারিখের পরে নতুন ভর্তি করবেন না, পরের মাসে নতুন ভর্তি করবেন। কারণ 5 তারিখের পরে নতুন ভর্তি দেখালে সাধারণত আপনার গড় কমে যায়। গড় কমে যায় না? তার মানে আপনি 5 তারিখের পরে ভর্তি করালেন মানে 5 দিন অটোমেটিক্যালি অনুপস্থিত ছিলেন, তাই কি না? তাহলে আপনার গড় উপস্থিতি কমে যাচ্ছে না? বুঝেছেন? আচ্ছা, গড় উপস্থিতি বাড়াতে হলে আপনাদের মোট শিক্ষার্থী বাড়াতে হবে এবং তাদের অনুপস্থিতি রোধ করার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। বুঝেছেন? আচ্ছা, এরপরে দেখেন শিক্ষার্থীদের প্রদেয় ফি আছে না? এই ঘর এখানে দেখেন 2টা ঘর আছে, চলতি মাস, আর 2টা ঘর আছে গত মাস। আছে? আছে কি না? আচ্ছা, চলতি মাসের আদায়ের ঘর আর গত মাসের বকেয়া সহ মোট আদায়ের ঘর একটা আছে। এই বকেয়া সহ মোট এই কথাটা দরকার হলে কেটে দেবেন, অনেকের বুঝতে অসুবিধা হয়। ম্যাডাম বুঝতে পারছেন? বকেয়া সহ মোট এই কথাটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয় বলে আপনারা চাইলে এই কথাটা কেটে দিতে পারেন। গত মাসের আদায়, চলতি মাসের আদায়, সোজা হিসাব, ঠিক আছে? গত মাসের আদায় আর চলতি মাসের আদায়, বুঝতে পেরেছেন? এই জায়গায় এটা ধরেন কোন মাসের রিপোর্ট? ফেব্রুয়ারি মাসের হাজিরা খাতায় প্রথমে আছে মোসাম্মদ মিম খাতুন। মিম খাতুন 30 টাকা দিয়েছে চলতি মাসে, 30 টাকা মিম খাতুন, যারা যারা দিয়েছে 30 টাকা। মিম খাতুন যদি ফেব্রুয়ারির গত মাস কোন মাস? জানুয়ারি। মিম খাতুন যদি জানুয়ারি মাসের টাকা দিয়ে থাকে তাহলে এখানে 30 থাকবে। অর্থাৎ প্রত্যেক মাসের হাজিরা খাতায় 2 মাসের আদায় তথ্য থাকবে, ঠিক আছে?
বুঝেছেন? তবে স্যার আমাদের যে নির্দেশনা আমরা দিচ্ছি বকেয়া কে বলেছে? কি বলেছে? আরএম স্যার 24টা হলো 25টা থাকবে 25টাই টাকা লাগবে বকেয়া হিসাবে এখানে শিক্ষার ক্ষেত্রে আমার উপরে তো কেউ নাই। ডিএম স্যার যদি বলে মানবেন না, বুঝেছেন? হাজিরা খাতার ক্ষেত্রে আবারও শুনেন, হাজিরা খাতার ক্ষেত্রে আমি যেটা বলছি এর বিপরীতে করলে কিন্তু চিঠি খাবেন, ঠিক আছে? সোজা হিসাব, একদম ওপেন কথা বলি, এই শোনেন, ওপেন কথা বলি শুনে নেন। যেভাবে হাজিরা খাতার নির্দেশনা দিচ্ছি এভাবে সামনের মাস থেকে দিবেন, এবং আপনাদের 2 মাসের আদায়ের তথ্য যাতে থাকে এবং আপনার রিপোর্টেও যাতে 2 মাসের আদায়ের তথ্য থাকে, ঠিক আছে? স্যারকে আমি বলবো কেন, আপনি বলবেন কেন? শুনবেন না, আশ্চর্য। আমি বুঝাই বললেই হবে, সমস্যা নাই। এই দেখেন কেন ধরবে, আশ্চর্য। আচ্ছা যাই হোক, এদিকে থাকেন, আবারও শোনেন ভালোভাবে, হ্যাঁ? ধরেন মোসাম্মদ মিম খাতুন, মিম খাতুন ধরেন চলতি মাসে টাকা দিয়েছে, তাহলে মিম খাতুন যদি চলতি মাসে টাকা দেয় তাহলে 30 টাকা লিখতে হবে। মিম খাতুন যদি গত মাসের টাকা দেয়, এখানে বকেয়া সহ মোট এগুলো ভুলে যান, গত মাসের মানে জানুয়ারি মাস, জানুয়ারি মাসে যদি টাকা দেয় তাহলে এখানে 30 টাকা লিখতে হবে। যারা বলে বা যারা মনে করেছেন যে বাকি টাকা দিলে এই কথাটা লিখবেন, এটা ভুল, এই ধারণা না। মানে গত মাসের টাকা যদি সে দিয়ে থাকে তাহলে এই কথাটা লেখা থাকবে, বুঝতে পেরেছেন? ওনাদের কাছে লিখবেন কেন? আরো ভুল বুঝছে রে ভাই। আমি তো ওটা আগে কেটে দিলাম, খাতাগুলো নেন, দ্রুত খাতাগুলো নেন। কোনো ঘরে 30-এর উপরে 1 টাকাও লেখা যাবে না। ওই জায়গাটাতে যেটা বোঝানো হয়েছে যে আমি আগে বুঝাইলে তারপরে শোনেন, এতগুলো ভিডিও দিয়েছি আর আপনি যে এতদিন ধরে জানেন না, গতবারই না বুঝাই গেলাম ধরে ধরে। না আমি যে গতবার বুঝাই গেলাম, কথা বলেননি কেন? আমি তো মে মাসে আসছি, মার্চ মাসে আসছিলাম, লেখা আছে স্যার বকেয়া সহগত তো আমি এটা বুঝাইনি, খাতায় যাই লেখা থাকে, বুঝাইনি, ভিডিও দিয়েছি ডাক্তারগুলো। এরকম আছে কি দেখেন, আদায় একটা হচ্ছে চলতি মাস, একটা হচ্ছে গত মাস। দেখেন হাজিরা খাতা বের করা নাই, এগুলো নিয়ে যান, একটা রেখে সবগুলো নিয়ে যান। তারপরে দেখেন এখানে আছে আদায় বকেয়া, এখানে লেখা আছে দেখেন বকেয়া সহ মোট আদায়। এখানে লেখা আছে হলো অনাদায়। পেয়েছেন? বুঝতে পেরেছেন? আবারও বলি, আমাদের প্রত্যেক মাসের হাজিরা খাতায়, প্রত্যেক মাসের রিপোর্টে 2 মাসের আদায়ের তথ্য দিতে হয়। এটা আমাদেরকে কেন্দ্রে পাঠাতে হয়, কেন্দ্রকে সুশীল রায় স্যার সহ মন্ত্রণালয়ে পাঠাতে হয়, এটা নিয়ম। এই আমাদের রিপোর্টের ভুল এখনো পর্যন্ত আছে, এটা উপায় নাই, কারণ আপনাদেরকে নিয়ে আমাদেরকেও চলতে হচ্ছে। আপনারা যদি সবকিছু সঠিকভাবে পারতেন তাহলে আমাদের ভাব থাকতো না, এটা মেনে নিতে হচ্ছে। হয়তো আপনারা বেশি স্মার্ট হইলে আমাদেরকে আরো বেশি স্মার্ট হতে হতো, আর না হলে চাকরি ছেড়ে দিতে হতো। তো এটা দুঃখের কথা বলে ফেলি, দুঃখের কথা যেহেতু উঠলো, আমার মাঝে মাঝে মনে হয় যে কোনো কারণবশত যদি আমি এখানে 1-1.5 বছর টিকে যাই বা 2 বছর বেশি টিকে যাই, ধরেন হয় আমার মেধা আরো কমে যাবে, আর না হয় আপনাদের চাকরি চলে যাবে। কারণ হচ্ছে কেন মিলাইতে পারছি না, আস্তে আস্তে একবার বলে দিচ্ছি, যেমন আজকে অনেক কিছু বলে দিল হাজিরা খাতায়, এরপরেও যদি এসে সেম ভুলটা পাই, এই যে 3টা কেন্দ্র দেখে গেছি, ওদেরকে কিন্তু ধরে ধরে বলেছি, ভিডিও দিয়েছি, এরপরে আমি সেম ভুল আবার পাচ্ছি, তাহলে কি মনে হবে না যে আমি আসলে আপনাদের বুঝাইতে ব্যর্থ হচ্ছি? মনে তো হবে। তাহলে হয় আমি, আপনারা যদি অবুঝ হন, না বুঝান, প্রশ্নও করছেন না, বলছেনও না, তাহলে হয় আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, আর না হয় আপনাদেরকে ছেড়ে দিতে হবে। তাছাড়া সঠিকভাবে পাচ্ছেন না, আমাদেরকেও তো কথা শুনতে হচ্ছে যে এখনো পর্যন্ত কেন রে বাবা তোমরা গত মাসের আদায়ের তথ্য দিতে পারছো না? সবাই পারছে। তো যাই হোক, এসব কথা ভুলে যান। যেটা বলতে চাচ্ছিলাম, আদায়ের তথ্যটা খুবই সোজা, আমাদেরকে এই ঘর আর এই ঘর অবশ্যই পূরণ রাখতে হবে। বকেয়া সহ মোট আদায়, এই কথাটা এই জন্য লেখা আছে, গত মাসের পৃষ্ঠাতে মানে গত মাসের পৃষ্ঠাতে গিয়ে এই কথাগুলো ছিল, তাই না? তো গত মাসের বকেয়া আর আদায় মিলে যে টাকাটা আদায় হয়েছে সেটাই ঘরে। আর যেহেতু আমাদের 2 মাসের তথ্যের বেশি একটা পৃষ্ঠায় লিখতে পারি না, সেহেতু এই মাসের গত মাসের তথ্য, মানে গত মাসের টাকাও যদি না দেয় তখন আমরা অনাদায় বলছি, মানে এই তথ্যটা পরের মাসে গিয়ে আর দেখাতে পারবো না, কিন্তু এই তথ্যটা পরের মাসে গিয়ে দেখাতে পারবো, কারণ এই চলতি মাসটা পরের মাসে গিয়ে গত মাস হয়ে যাবে, তাই না? বুঝেন? আবারও বলি, এই কথাগুলো লেখা হয়েছে আসলে একটু উপরের লেভেলে বা আমাদের লেভেলে যারা একটু বুঝতে পারে, আমি বলছি বুঝতে যারা পাবে তাদের জন্য এই কথাগুলো। তা আপনারা এই জিনিসটা তো বুঝতে খুবই, বুঝানোটা খুবই কঠিন, তো
তো আমি আসলে আপনাদেরকে এটা বোঝানোর ক্ষেত্রে এটাই বলছি, সামনে বছরের হাজিরা খাতাতে ইনশাল্লাহ এই কথাগুলো থাকবে না, বকেয়া সহ মোট এই কথাটা আর থাকবে না, মানে আপনারা ভুল বুঝেন তাই। এটা থাকবে হচ্ছে আদায় অনাদায়। ক্লিয়ার? আপনাদের যাদের সমস্যা হচ্ছে বুঝতে, যারা মনে করছেন যে গত মাসের টাকা বাকি আছে যাদের, শুধু তাদেরটা এখানে লিখবো তা নয়, তা ভুল বুঝছেন। 2 মাসের না, গত মাসের টাকাটা কেউ ধরেন টাইমলি দিয়েছে, গত মাসের মধ্যেই দিয়েছে, আবার কেউ ধরেন গত মাসের টাকাটা টাইমলি দেয়নি, গত মাসের টাকাটা তার বকেয়া ছিল, গত মাসের টাকাটা এই মাসে এসে দিয়েছে, তার কথাও এখানে লেখা লাগবে। আবার গত মাসের টাকা যে টাইমলি দিয়েছে তার কথাটাও এই মাসে লেখা লাগবে। এই জন্য এখানে লেখা আছে বকেয়া সহ মোট আদায়। বুঝলেন? এই বকেয়া সহ আদায়। হ্যাঁ, কোন জায়গায় 30-এর বেশি 1 টাকাও লেখার কোনো সুযোগ নাই, কোন জায়গায় 30-এর বেশি 1 টাকা লেখার কোনো সুযোগ নাই, কারণ আমার 2 মাসের তথ্য থাকছে। এই মাসে আমি তো 30 টাকার বেশি, 1 মাসের বেতন 30 টাকা বেশি নিতে পারি, নিলেও দেখাতে পারবো না। এটা চলতি মাসের আদায়ে আমি, যেমন সুমন দিয়েছে, চলতি মাস চলে হচ্ছে জুন 2024, হ্যাঁ, জুন মাসে সুমন দিয়েছে 30 টাকা। আচ্ছা, জুন মাসের আগের মাস কি মাস? মে মাসে সুমন দিয়েছে 30 টাকা, শেষ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ধরেন রত্না জুন মাসের 30 টাকা দিয়েছে, আর আমি গিয়ে দেখছি যে রত্না গত মাসে যে চলতি মাসের টাকা ছিল, মে মাসের টাকাটা দেয়নি, কিন্তু এই মাসের বেতনের সাথে সে দিয়ে দিল, মানে এই মাসে একসাথে 60 টাকা দিল ধরেন। তার মানে গত মাসের বেতন 30 টাকা আর এই মাসের বেতন 30 টাকা, তখন এখানে 30 আর এখানে 30, মানে রত্না এই মাসেরটাও দিল, গত মাসেরটাও পেয়ে গেছে। আচ্ছা, ধরেন সজীব মে মাসের বেতন মে মাসে দেয়নি, মে মাসে দেয়নি, এখন চলতি মাসে এসে 30 টাকা দিল। কয় টাকা দিল? 30 টাকা। এখন আপনার কাছে 2টা পথ খোলা। একটা পথ হচ্ছে আপনি চলতি মাসে আদায় দেখাবেন 30 টাকা, আর গত মাসে অনাদায় দেখাবেন 30 টাকা। তার মানে গত মাসের টাকাটা সে দেয়নি আর দিবেও না, গত মাসের টাকাটা দেয়নি আর দিবেও না, এটা দেখাতে পারেন। এটা দেখানো ভুল। আমরা বলি যে এই 30 টাকাটা আপনি গত মাসের আদায়ে দেখান, এই 30 টাকাটা আপনি গত মাসের আদায়ে দেখান, আর এই মাসের বেতনটা বকেয়া দেখান। বুঝেছেন? মানে 30, তাহলে কি এই বকেয়াটা আমি পরের মাসে দেখাইতে পারবো বা ধরতে পারবো যে আমাকে দেন, কিন্তু যখন অনাদায় দিয়ে দেবো তার মানে এই মে মাসের তথ্য জুলাই মাসে গিয়ে আর থাকবে না, কারণ জুলাই মাসের গত মাস কোন মাস? জুন মাস, তখন তার মে মাসের কোনো তথ্য থাকবে না। জুলাই মাসের গত মাস কোন মাস? জুন না? জুলাই মাসে এসে মে মাসের তথ্য থাকবে না, থাকবে। এই জন্য এই অনাদায়ে চলে গেছে। আমাদের প্রত্যেক মাসের হাজিরা খাতায় 2 মাসের আদায়ের তথ্য থাকবে, ঠিক আছে? বুঝেছেন? একদম সহজ ভাবে বলি, আপনারা এই যে প্রথম খাতায় পৃষ্ঠাতে দেওয়া আছে মিম খাতুন, এটা মাস হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন যদি দিয়ে থাকে তাহলে আদায়ের ঘরে 30 টাকা, আর গত মাস মানে ফেব্রুয়ারির গত মাস কোন মাস? জানুয়ারি মাসের বেতন যদি দিয়ে থাকে 30 টাকা। তো সেক্ষেত্রে বোঝার সুবিধা হচ্ছে জানুয়ারি মাসের আদায়ের তথ্য দেখব। জানুয়ারি মাসের আদায়ের তথ্যে যারা দিয়েছে টাকা তাদের অটোমেটিক্যালি এই হাজিরা খাতায় নাম তোলার সাথে সাথে এই গত মাসের এই আদায়ের ঘরে অটোমেটিক্যালি 30 লিখে দেবো। আর যারা দেয়নি তাদের ফাঁকা থাকলো, আমি জানে থাকলাম যাদের ফাঁকা তার মানে তাদের বকে আছে, গত মাসের টাকাটা দেয়নি, যদি দিয়ে দেয় তাহলে এই গত মাসের ওই যে ফাঁকা আছে 30-এর ঘরে 30 লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে 2 মাসের আদায়ের তথ্য প্রত্যেক মাসের হাজিরা খাতায় লিখতে হবে, বুঝেছেন? এবং যেটা মোট হবে সেই মোট সংখ্যাটা এখানে লিখতে হবে, বুঝেছেন? ঠিক আছে? 30 জন দিলে 30 জনের 900 টাকা, এই মাসেও 900 টাকা পেয়েছেন, গত মাসেও 900 টাকা পেয়েছেন। বুঝছেন মনসুর ভাই? আপনাকে নমুনা দেখা দেবেন, দরকার একটু রহমতের সাথে কথা বলি, ওকেও ধরবেন কালকে গিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন এখানে কি লিখেছে? শিক্ষার্থীদের উপস্থিতি কম, শিক্ষার্থীর তুলনায় বসার জায়গা কম, বানান করতে সমস্যা। শিক্ষার্থীদের কি অবস্থা? আপনাদের শিক্ষা সুপারভাইজার বা আমরা 2টা জিনিস দেখি, একটা হচ্ছে পর্যবেক্ষণ করি আর একটা হচ্ছে সমস্যা সমাধান, করণীয় পদক্ষেপ, তাই না? 2টা ঘর আছে। আচ্ছা, লক্ষ্য রাখবেন, শিক্ষা সুপারভাইজার আপনাদের একাডেমিক প্রশাসনিক সবকিছুই দেখে, কালকে বলেছিলাম না? আচ্ছা, আপনাদের কি দেখবে? আরো আপনারা সঠিক সময় শুরু করছেন কিনা, সঠিক সময় শেষ করছেন কিনা, হ্যাঁ? তারপরে আপনাদের রিপোর্ট, রেজিস্টার, রেজুলেশন, আপনাদের রিপোর্ট, মাসিক রিপোর্ট, হাজিরা খাতা, এগুলো ঠিকঠাক আছে কিনা। ওনার উচিত হচ্ছে এই রিপোর্টটা হাতে করে কেন্দ্রে যাওয়া,
এবং গিয়ে মিলানো ঠিক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, তথ্যগুলো এগুলো ভুলভাল আছে কিনা, ঠিকঠাক আছে কিনা চেক করবে। অভিভাবক সবার তথ্য ঠিক আছে কিনা, অভিভাবক যে কয়জন আসবে সে কয়জনের স্বাক্ষর নেবেন। 10 জন আসলে 10টা স্বাক্ষর নেবেন। যদি একই অভিভাবক 2-3টা সন্তানের বাবা মা হন তাহলে 2-3 জায়গায় স্বাক্ষর নেবেন না, অভিভাবক প্রতি একটা স্বাক্ষর নেবেন। হ্যাঁ, ধরেন রত্নার অভিভাবকও যা, সুমনার অভিভাবকও নেই, তাহলে একটা উপরের ঘরটাতে স্বাক্ষর নিলেন, নিচের ঘরটাতে হয়তো টিক চিহ্ন দিলেন, রোল নাম্বারটা লিখে দিলেন ওনার, ওটা আপনি করলেন। কিন্তু 2 জায়গায় নাম লিখলে পরে গুনতে গিয়ে অসুবিধা হয়ে যায়। স্যার অভিভাবক কতজন উপস্থিত থাকা? এটা কোনো নিয়ম নাই, সবাইকে রাখার চেষ্টা হ্যাঁ, করুন। এটা আমাদের নির্দেশনা করা হয়েছে। নির্দেশনা করা হবে না করলে আপনার উপস্থিতি করেন না যে ম্যানেজার যাবে, একটা অভিভাবক না আসলে একটা মান সম্মান হলো। সবাই কতজন কি সবাই? যেমন এখন ঘটনা হচ্ছে আপনারাও তো সবাই, যদি সবাই টাকা না দিলে সবাই হয়তো আসতেন না, টাকা দেওয়ার একটা কাহিনী আছে বলে সবাই আসছেন। তাছাড়া কত অজুহাত থাকতো, পরীক্ষা হ্যান ত্যান, সত্যি এটা স্বাভাবিক। তো অভিভাবকদের কি কম, ধান তোলা পাটকে খাওয়ায় না, স্বামীতে পিটাবে, এই জন্য এখন 3 মাস পর পর করা হয়েছে। আগে তো প্রতি মাসে ছিল গত বছর পর্যন্ত, তাই না? এখন 3 মাস পর পর করা হয়েছে। এখন যেটা মূল দৃষ্টিকটু সেটা হচ্ছে ম্যানেজাররা যাওয়া সত্ত্বেও নাস্তা পানি দিচ্ছে না, হয়তো অদূর ভবিষ্যতে খুবই শিগগিরই দিবে। মূলত এটার জন্য ম্যানেজারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, টাকা পয়সা ওনাদের হাত দিয়ে দেওয়াতেই হবে। তো ম্যানেজাররা যদি নিয়মিত যায় তখন আমরা দাবি করবো যে ম্যানেজাররা যাচ্ছে, ম্যানেজারদেরও কেমন কেমন লাগে, অভিভাবকদেরকে আসতে হচ্ছে, এক কাপ চাও খাওয়ানো হচ্ছে না, একটা চায়ের বা একটা বিস্কিটের যাতে বাজেট হয়, আস্তে আস্তে এগুলো হবে। এগুলো করার জন্য মূলত আস্তে আস্তে এই পলিসিগুলো অবলম্বন করা হচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ আমাদের আশাতে নিয়ম নাই ব্রাঞ্চের বাইরে টাকা নিয়ে যাওয়ার। আশা কিন্তু চাইলে পারতো 200 টাকা বাঁচাই দিয়ে, মানে আপনাদের যাতায়াতে 200 টাকা দিতে হচ্ছে না, 200 টাকা বাঁচাই দিয়ে আপনাদের বাড়িতে গিয়ে টাকা দেওয়া, কিন্তু আশা এটা করে না। কারণ আশা বিশ্বাস করে দৃঢ়ভাবে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হলে টাকা বাবা ব্রাঞ্চে এসে নিয়ে যাবে। বাড়ি থেকে টাকা নিয়ে আসবে কিন্তু বাড়িতে যে টাকা দিয়ে আসবে না, দিয়ে আসে আশার ঋণ দানো কি দিয়ে আসে বলেন? এটা আশা বলেছি। যাই হোক, হাজিরা খাতা কি ক্লিয়ার? অভিভাবক সবার বিষয়টা বুঝেছেন? এই খাতায় যা আছে এই খাতাতে তা থাকতে হবে, মানে এই খাতার কোনো তথ্য এই খাতার বাইরে হবে না, একমাত্র পাঠদান অগ্রগতির প্রতিবেদন ছাড়া। হ্যাঁ, পাঠদান অগ্রগতির প্রতিবেদনের জন্য আপনাদেরকে মাসিক সভায় একটা খাতা কলম দেয় কি না? ওখানে এরকম ছক করে ফেলবেন, ওই ছক করে লিখতে হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস শেয়ার করি। এই জায়গাতে তারিখ লিখলাম 14 তারিখ, মানে হলো 14 ফেব্রুয়ারি, আমি বুঝে যাবেন, তাই না? আমি কিন্তু বুঝে যাবো, খালি 14 লিখলেই বুঝে যাবো, 14/2/24 লেখার দরকার নাই। আর এই জায়গায় আমি সময়টা দেবো ডান পাশে আলাদা ফাঁকা জায়গায়, কারণ আমার এখানে সময় লিখতে হয় রিপোর্টে, তাই না? কিন্তু সময় লেখার জন্য তো এখানে আলাদা কোনো ঘর নাই, এই জন্য আমি ডান পাশে একটা করে ছোট করে সময় লিখবো। ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা, কি কি দেখবে শিক্ষা সুপারভাইজার? আপনি সঠিক সময় শুরু করছেন কিনা, অভিভাবক সভা আসলে হয় কিনা, তথ্যগুলো ঠিক আছে কিনা, কত ঘন্টা পড়াচ্ছেন, 2 ঘন্টায় ঠিকঠাক পড়াচ্ছেন কিনা, হাজিরা খাতা পাঠ টিকা ঠিকভাবে লিখছেন কিনা। পাঠ টিকা মানে এই যে পাঠদান অগ্রগতির প্রতিবেদন যে ছক আছে এখানে, এইরকম করে 20টা ছক আপনাদের মাসিক সভার খাতায় করে ফেলবেন, এবং ওই ছকে প্রত্যেক দিন কি কি পড়াচ্ছেন সেটা লিখবেন। বুঝলেন? কিভাবে করবেন বলে দেই। আদার তথ্য বুঝেছেন তো না? প্লিজ ভুল করেন না। তারপরে না বুঝতে পারলে ভিডিও লিংক আছে, আমার কার্ডের যে জিপি নাম্বার ওটাতে হোয়াটসঅ্যাপ আছে, নক দিলে আমি ভিডিও লিংক দিয়ে দিবা, দেখতে নিন, আর আপনাদের গ্রুপে আপলোড করা আছে। আচ্ছা, পাঠদান অগ্রগতির প্রতিবেদনের মতো করে এরকম করে ঘর করে ফেলবেন। হ্যাঁ, ঘর হচ্ছে 4টা, একটা হচ্ছে শিশু 1 2, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে গণিত। ধরেন সাধারণ জ্ঞানের জন্য একটা ঘর দিতে পারেন। তারিখ আজকে ধরেন 2-6-3-6-24। বাংলাতে কি পড়িয়েছেন আপনাদের এখানে থাকতে হবে, কি পড়িয়েছেন আর কোথা থেকে পড়িয়েছেন। কোথা থেকে পড়িয়েছেন এই জিনিসটা ব্র্যাকেটে থাকবে, কি পড়িয়েছেন এটা বাইরে থাকবে। বাংলাতে শিশু শ্রেণীতে ধরেন পড়িয়েছেন, ধরেন অ আর আ, এটা কত তারিখ? 3 তারিখ পড়িয়েছেন। কোথা থেকে পড়িয়েছেন? 4 থেকে পড়িয়েছেন, এটা ব্র্যাকেটে লিখবেন। ধরেন প্রথম শ্রেণীতে পড়িয়েছেন ম দিয়ে শব্দ, বুঝেছেন? এটা লিখবেন। কোথা থেকে পড়িয়েছেন? 4। ধরেন দ্বিতীয় শ্রেণীতে পড়িয়েছেন হচ্ছে ছুটি কবিতা, যেটা পড়িয়েছেন ওইটা লিখবেন, লিখে কোথা থেকে পড়েছেন? বই থেকে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 7।
এই ব্র্যাকেটে 7 লেখা মানে এটা বই থেকে পড়েছেন, এবং অবশ্যই সবার বই একই হতে হবে, সবার বই একই হতে হবে। আপনি মাদ্রাসা নেন, নুরানি নেন, গির্জা ত্রিপিটক সব যে কোনো জায়গা থেকে নেন শিক্ষার্থী, কিন্তু বই যাতে একই হয়, বই যাতে একই হয়। মাদ্রাসার বইও একই, তাহলে ছবিগুলো হিজাব করা আর হচ্ছে স্কুলগুলো হিজাব করা খুব সম্ভব, তাছাড়া সবই এক, একদম পড়াশোনায়। আচ্ছা, লিখলাম এভাবে। ইংরেজি হচ্ছে এ আর বি পড়িয়েছেন 4 থেকে, ধরেন এখানে পড়িয়েছেন হচ্ছে ওয়ার্ড, এটা পড়িয়েছেন বইয়ের 5 পৃষ্ঠা থেকে, এটা পড়িয়েছেন ধরেন আমটি, এটা ছড়া বা ইন্ট্রোডিউস ইউরসেলফ, গ্রিটিংস, দ্বিতীয় শ্রেণীর একটা বই দেখলাম মনে হয়, গ্রিটিংস পড়িয়েছেন, কত পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। আচ্ছা, গণিত আপনি ধরেন পড়েছেন 1 থেকে 5, 4 থেকে, এটা ধরেন পড়েছেন হচ্ছে গণিতে প্রথম শ্রেণীতে ধরেন পড়েছেন হাতে না রেখে যোগ বা যোগ শিখেছেন, যা হাতে না রেখে দেখতে দরকার নাই, দেখেছেন যোগ, বই থেকে পড়েছেন 5 পৃষ্ঠা। তারপরে এদের ধরেন পড়েছেন গুণ, পড়েছেন ধরেন 7 পৃষ্ঠা থেকে। যে পৃষ্ঠাটা এটা প্রত্যেকদিন দেখবেন, ঠিক আছে? উনি 2-3 দিন পরে যাবেন, গিয়ে দেখে ঠিকভাবে পড়েছেন কিনা দেখে ঠিক চিহ্ন দিয়ে স্বাক্ষর করবেন 5 তারিখ। সরি, ওভার রাইটিং করা যাবে না। তাহলে উনি দেখলেন, এবং আপনারা যে একটার পর একটা দিনে আগাচ্ছেন, বাড়াচ্ছেন, এটা ক্লিয়ার হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এটা পাঠ টিকা, এটা কি পাঠ টিকা, এটা উনি গিয়ে চেক করবে, তাহলে বুঝতে পারবেন আজকে কি পড়া, কালকে কি পড়িয়েছে ম্যাডাম, পরশুদিন কি পড়িয়েছে। উনি তো প্রত্যেক দিন যাচ্ছেন না, হয়তো 2-1 দিন পর পর যাচ্ছে, যেটা পড়িয়েছে ওনার দেখে চেক চিহ্ন দেবে। এরপরে কি করবে, আপনারা এইরকম প্রত্যেক দিন করবেন। 18 বা 20 দিনের বেশি এক মাসে ক্লাস হয় না আমাদের, সর্বোচ্চ 20 দিন। এই মাসে তো মনে হয় কতদিন ক্লাস হবে জানেন? এই মাসে তো আপনাদের 3 দিন এগুলোতেই চলে যাবে। এই মাসে মোট কর্মদিবসে আপনাদের 15 দিন, 16 দিন, মোট কর্মদিবসই 16 দিন। তার মধ্যে এই যে ত্রৈমাসিক প্রশিক্ষণে 2 দিন গেল, একদিন সেবিকা সভার জন্য যাবে, 3 দিন চলে গেল, থাকে কত দিন? 13 দিন। এই মাসে মাত্র 13 দিন আপনাদের হবে, তাহলে 13টা এরকম লিখতে হবে, বুঝলেন? আচ্ছা, কর্মদিবস কয়দিন হবে মাসিক রিপোর্টে? যে কয়দিন ক্লাস নেবেন সে কয়দিন কর্মদিবস। আজকে কর্মদিবস হিসাবে এখানে দেখাবেন না, হ্যাঁ? মানে যে জায়গায় যে কয়দিন ক্লাস নেবেন সে কয়দিন কর্মদিবস। আর এই যেখানে যে কয়টা সংখ্যা এগুলো যোগ করে দিলেই মোট উপস্থিতি পারবেন। কর্মদিবসকে মোট উপস্থিতিকে কর্মদিবস দিয়ে ভাগ দিলে গড় উপস্থিতি যে 19, 22, 21 এগুলো একটাও চলবে না। গড় উপস্থিতি সবার 25 করতে হবে, আর মোট উপস্থিতি সবার 30 করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কি বললাম, গড় উপস্থিতি কত করতে হবে? 25, আর মোট উপস্থিতি কত করতে হবে? এটা আপনাদের অবশ্যই টার্গেট রাখতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ওখানে আছে 30 জন সম্মানন, বুঝলেন? ওকে, আচ্ছা, তাহলে পাঠটিকাতে এগুলো প্রত্যেক দিন লিখলাম। আর পাঠদান অগ্রগতির প্রতিবেদন কিভাবে লিখবো? পাঠদান অগ্রগতির প্রতিবেদন যেহেতু আমাদের পুরো মাসের তথ্য থাকে, জায়গাও ছোট, সেহেতু আমরা আগে শুধু পৃষ্ঠা নাম্বার দিতাম। পৃষ্ঠা নাম্বার দিলে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। এজন্য আমি আপনাদের বলি কি, আমি যতদিন আছি, মানে আমি শিক্ষা অফিসার হিসেবে যতদিন আছি ততদিন এই কাজটা করবেন। সেটা হচ্ছে, আমার যদি লেখা সম্ভব হয় পুরো মাসে যতটুকু পড়িয়েছি, যেমন আমি ধরেন শিশু শ্রেণীতে হয়তো পুরো মাসে স্বরে অ থেকে বর্গীয় জ পর্যন্ত বাংলায় পড়িয়েছি, আর ইংরেজিতে হয়তো এ থেকে এল পর্যন্ত পড়িয়েছি, আর গণিতে হয়তো 1 থেকে 20 পর্যন্ত পড়িয়েছি। আমাদের শিক্ষার্থীদের যদি লেখা সম্ভব হয় তাহলে এভাবে লিখবো, আর যদি লেখা সম্ভব না হয় তাহলে শেষ দিন যে বিষয়টা পড়েছি, কোন দিন? শেষ দিন বা শেষ দিকে যে বিষয়টা, ওই বিষয়টা লিখবো, লিখে সামনে 2-3টা ফোঁটা দিয়ে দেবো। এই 2-3টা ফোঁটা মানে আরো অনেক কিছু আছে যেগুলো পাঠ্যিকাতে দেখলে আমি পাবো, আরো অনেক কিছু আছে, কিন্তু আমি জায়গার জন্য আমি লিখতে পারলাম না, ঠিক আছে? এটাও একটা চিহ্ন, আপনারা যদি উঁচু ক্লাসে যারা পড়ছেন তারা দেখবেন কোটেশন বা উক্তি যখন লেখা হয় তখন মাঝে মাঝে এরকম ডট 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 দেয়, তার মানে এখানে অনেক কিছু ছিল। এই পুরো উক্তিতে আমার সবগুলো দরকার নাই, এজন্য আমি লিখছি যে তিনি বললেন, মানে এর আগে যখন পুরাণের আয়াতে আমরা অনেক সময় পুরো আয়াত লিখি না, বা পুরো আয়াত গুরুত্বপূর্ণ না হয়, আয়াতের একটা অংশ গুরুত্বপূর্ণ, তখন আমাদের লেখা উচিত এরকম ভাবে যে এরকম দিয়ে তারপর অর্থটা লিখলাম। তার মানে আগে আরো কথা আছে, আমরা এই আয়াতের পুরো অংশটা বলছি না, একটা অংশ বলছি, বুঝেছেন? ঠিক তেমনি 2-3টা ফোঁটা দিয়ে দিলাম, তার মানে আগে অনেক কিছু আছে, আমি শেষ দিনেরটা দিলাম, কিন্তু ব্র্যাকেটে আমি পৃষ্ঠা নাম্বারটা শুরু থেকে শেষ দিনেরটাই দেবো। যেমন
ব্র্যাকেটে আমি বলে দিচ্ছি 2 পৃষ্ঠা থেকে পড়ানো শুরু করেছিলাম, 24 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। ক্লিয়ার? পাঠদান অগ্রগতির প্রতিবেদন যেটা মাসিক রিপোর্টে দিচ্ছি, সেটাতে আমি যদি পুরো মাসে যে বিষয়গুলো পড়িয়েছি লেখা সম্ভব না হয়, তাহলে শেষ দিনের বিষয়টা লিখবো, আর ব্র্যাকেটে আমি শুরু থেকে শেষের পৃষ্ঠা নাম্বারটা দিব। হ্যাঁ ম্যাডাম, আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা চার্টও পড়িয়েছি, বইও পড়িয়েছি, আবার আরো অনেক কিছু পড়িয়েছি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে চার্ট আপনারা প্রত্যেক মাসে অবশ্যই পড়ান, ব্র্যাকেটে না লিখলেও সমস্যা নেই, আপনারা বইয়ের পৃষ্ঠা নাম্বারটাই দিবেন, 5 থেকে 10 বা 25 থেকে 30। এটা মানে 25 পৃষ্ঠা পর্যন্ত, মাসের শুরুতে 25 পৃষ্ঠা শুরু করেছিলেন, আর শেষ দিন পর্যন্ত হয়তো 30 বা 35 পৃষ্ঠা পর্যন্ত পড়ে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝেছেন? পাঠদান অগ্রগতির প্রতিবেদন নিয়ে কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে তো ম্যাডাম, বুঝতে পারেন? বলেন ম্যাডাম, কি বুঝলেন? বলতে গেলে ভয় লাগে, কারণ আপনি তো বলছি একবারে। হ্যাঁ আপনি দাঁড়ান। জি, কাছে বাড়ির সবচেয়ে বিষয়টা বললেন। আর পাঠদানের ক্ষেত্রে আজকে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পড়াবো, 5 থেকে 5 পর্যন্ত পড়িয়ে আবার তখন 5 থেকে 6 যখন 7, 8, 10 যাবো তখন আবার মানে আমি যেই জিনিসটা পড়াচ্ছি ওটাও লিখবো, আর কোথা থেকে পড়াচ্ছি ওটা ব্র্যাকেটে দিব। হ্যাঁ, আপনি ধরেন নাম লেখা শেখালেন, নামটা বইয়েও নাই চার্টেও নাই, তাহলে আপনি ব্র্যাকেটে লিখে দেন নিজ, এটাও সমস্যা না, আপনি নিজে থেকে শেখালেন। ধরেন ইংরেজিতে আজকে আমি শিখালাম হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস মাইসেলফ, এটা লিখলাম। এটা কোথায়? অন বা নিজ, আমি বইয়ে পাইনি কোথাও, আমি নিজে দেখালাম। বুঝেছেন? এরকমও করা যায়। ক্লিয়ার? মানে আমি যেখান থেকে করবো সেই জিনিসটা ব্র্যাকেটে, আর যে জিনিসটা পড়বো ওটা বাইরে দেবো। বুঝেছেন? জি, বুঝেছেন? বসেন। আচ্ছা, ওনারা গিয়ে এগুলো দেখবে, দেখে সমস্যা পেলে লিখবে। আপনি ধরেন সঠিকভাবে বলতে পারছেন না, আপনি ধরেন আপনার কথা শিক্ষার্থীরা বুঝছে না, এগুলো লিখবে যে ম্যাডাম বলছে কিন্তু শিক্ষার্থীরা ধরতে পারছে না, ম্যাডাম শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, ম্যাডাম সঠিক সময় আসেনি, 2 ঘন্টা পড়াচ্ছে না, ম্যাডামের কেন্দ্রে আলো কম, ম্যাডামের কেন্দ্রে চরম গরম অথচ পাখার হাত পাখাও নাই, হাত পাখার ব্যবস্থা ওদেরকে দিয়েই করালেন, ওরাই যাতে নিয়ে আসলো, পানির ব্যবস্থা একটু রাখলেন, একটা কলসিতে একটা গ্লাসে রাখলেন। আচ্ছা, এগুলো কম, কিন্তু আপনার পড়ানোর দক্ষতাটা ওনারা বেশি দেখার চেষ্টা করবে। ম্যাডাম যোগের ক্ষেত্রে গুণের মতো চিহ্ন দিচ্ছে, ম্যাডাম ভুল শিখাচ্ছে ওই ক্ষেত্রে, এক্ষেত্রে নির্দেশনা হলো ম্যাডাম উচ্চারণের ক্ষেত্রে সোমবার, অনেকে বলে সমবার বা সোমবার না বলে সোমবার, যাতে সঠিক উচ্চারণে পড়ান, এটা বলা হলো বা নির্দেশনা দেওয়া হলো। এই বিষয়টা এই জায়গায় থাকবে, সমস্যা এখানে, সমাধান এখানে। ক্লিয়ার? উনি যেদিন আসছে 5/2/24, তাহলে এখানে জাস্ট এটা রিপোর্ট যদি ফেব্রুয়ারি মাসে হয়, এই জায়গায় শুধু 5 লিখলেই বোঝা যাবে। 5 তারিখে কতজন ছিল? 5 তারিখে ধরেন ছিল 20 জন, তাহলে এখানে 20 জন লিখতে হবে। বুঝেছেন? পরিদর্শন প্রতিবেদনও শেষ। ক্লিয়ার? সুপারভাইজারের চাইতে বড় হচ্ছে ম্যানেজার, তার চাইতে বড় হচ্ছে RM, আর আমরা হচ্ছে শিক্ষক স্যাররা RMদের গ্রেডে। তো আমরা যদি এখানে আবার আসার একটু নিয়ম হচ্ছে, যারা গ্রেডে পড়ো তাদের নামটা আগে লেখা, হয়তো যারা বড় স্যার যদি আপনার কেন্দ্রে আগে নামটা লিখতে পারে, তারপরে উপর দিতে হবে সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সুপারভাইজারের তথ্য, পাঠদান অগ্রগতির প্রতিবেদনের তথ্য, মাসিক রিপোর্টের তথ্য শেষ। এরপরে নিচে নিজেদের নাম, স্বাক্ষর, মোবাইল নাম্বার, এগুলো তো বোঝা গেছে, এগুলো তো ক্লিয়ার, তাই না? এগুলো নিয়ে কোনো অস্পষ্টতা আছে? বুঝেছেন তো সবাই না? হাজারা খাতা নিয়ে ঝামেলা থাকলে প্লিজ বলেন। আর পাঠদান অগ্রগতির প্রতিবেদন নিয়ে সামনের বছর ইনশাআল্লাহ রেজিস্টার হওয়ার খুব সম্ভাবনা আছে, আমরা জোর দাবি জানিয়েছি এবং জানাবো আবারও সামনের এই মাসে হয়তো সভা হতে পারে। ওনাদের যেমন আগে ফটোকপি করে চালাইতো রেজিস্টার তো ছিল না, যে দৈনিক কার্যবিবরণী, এখন রেজিস্টার হয়ে গেছে, হেবি সুন্দর বই। আপনাদেরও হয়তো পাট্টিকার মতো একটা রেজিস্টার ইনশাআল্লাহ হয়ে যাবে। অন্যান্য দিক নির্দেশনা একটু দিয়ে ফেলি, যে বিষয়গুলো ওনারা দেখবেন। সবাই একটু হালকা করে নোট নিতে পারেন, পুরোপুরি লেখা লাগবে না, হালকা পয়েন্টগুলো লিখে নিতে পারেন। শিক্ষার্থীর নিজের সম্পূর্ণ নাম ও ঠিকানা লিখতে পারে কিনা, নাম ও সম্পূর্ণ ঠিকানা, আমাদের দেশের নাম, রাজধানীর নাম, জাতীয় সঙ্গীত তার রচয়িতার নাম, রণসঙ্গীত তার রচয়িতার নাম, জাতীয় কবির নাম, এগুলো আমাদের একটা কাগজ আছে, পরে ছবি তুলে নিতে পারেন, দেখতে পারেন। জাতীয় ফুল, ফল, পশু, পাখি, মাছের নাম, এগুলোর ইংরেজি নাম, তারপরে বাংলায় 5টি করে ফুল, ফল, পশু, পাখি, গাছ, মাছের নাম। হ্যাঁ, এগুলো কিন্তু আমরাও গিয়ে ধরবো, বুঝছেন? ওনারাও গিয়ে ধরবে, না পারলে লিখবে। আরও কি, বাংলায় ও ইংরেজিতে 7 দিনের নাম, শরীরের বিভিন্ন অঙ্গের নাম, নোজ, খুব বেশি কঠিন না। হ্যাঁ, নোজ, আই, চিক, এই যে এই শব্দগুলো। তারপরে বাংলা ও ইংরেজি 12 মাসের নাম, দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, কৌতুক বলা, অভিনয়,
পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আগ্রহ বৃদ্ধি করা, যেমন পরিষ্কার পোশাক পরা, নতুন নতুন পোশাক পরতে হবে এটা কথা নয়, কিন্তু একদম ময়লা ছেঁড়া। অনেকে আবার দেখেন অভ্যাসের জন্য, আমাদের এলাকায় আছে এরকম অনেক, নিজের বাবা মা আছে, সামর্থ্য আছে, কিন্তু জাস্ট অভ্যাস, ময়লা কাপড় মানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নিয়মিত গোসল টোসল করে না। এইগুলো সব বিষয়ে উৎসাহ দিবেন, এগুলো যাতে ঠিকঠাক থাকে ওনারা দেখবে, না পাইলে লিখে দিবে, বলবে, অভিভাবকের সাথে দেখা করবে। তারপরে গোসল নিয়মিত করা, খাবার আগে খাবারের আগে এবং মলত্যাগের পরে সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া, বেশি বেশি শাকসবজি খাওয়া, পচাবাসি খাবার না খাওয়া, তারপরে নিরাপদ পানি পান করা, বিশুদ্ধ পানি পান করা, তারপরে হচ্ছে ভালো মন্দ কোন জিনিস ভালো, যেমন ধরেন শিক্ষার্থীদেরকে কখনো কখনো মূল্যায়ন করার পরে শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে এটাকে শাস্তি না বলে আমি বলছি যে তাদেরকে বিভিন্নভাবে পাঠের প্রতি আগ্রহী করে তোলা, শাস্তি না দিয়ে পাঠের প্রতি আগ্রহী করে তোলা। পারেনি 10 বার একটা জিনিস লিখতে দেন বা 100 বার লিখতে দেন, বা মনে করেন বলেন যে এই দেওয়ালে কতগুলো ইট আছে গণ, মানে এমন একটা কাজ দিলেন যে কাজটা শাস্তি, ওকে বলছেন না শাস্তি, কিন্তু ওকে দিয়ে এক্সট্রা কাজ করায় নিচ্ছেন। বুঝেছেন না বোঝেননি? বুঝেছেন? গুড। তাহলে দয়া করে আপনারা মনিটরিং সুপারভিশনের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো ধরবেন এবং এগুলো যাতে সমাধান হয় লক্ষ্য রাখবেন। হ্যাঁ, বুঝেছেন আমার প্রিয় শিক্ষা সেবিকাগণ? না বুঝেননি? আচ্ছা, আমরা লেখা সুন্দর করার মাঝখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত লেসন প্ল্যান বা হাজিরা খাতাগুলো ঠিক করার বিষয় বললাম। আমরা বললাম হাজিরা খাতা ও মাসিক রিপোর্ট ঠিক করা নিয়ে বললাম, তাই না? তাই কি না? এবার একটু লেসন প্ল্যান এই বিষয়টা নিয়ে বলি। এগুলো তো বুঝেছেন নাকি? বুঝেননি? খারাপ লাগছে কার কার? একটা কৌতুক বলেন তো, কে পারে একটা কৌতুক বা কবিতা আবৃত্তি বা ইসলামী সঙ্গীত বা গান? এটা শুনতে ইচ্ছা হচ্ছে, বলেন ম্যাডাম। আজকে কিন্তু ম্যাডাম যে হারে তৎপরতা দেখাইছে, ম্যাডাম একা A+ আর সবাই কিন্তু BC-DF হয়ে যাবে। সবাই একটু তৎপর হন। হ্যাঁ ম্যাডাম দাঁড়ান, বলেন। মন খারাপ করেন না, এমনি বললাম, বলেন। যেটা ইচ্ছে সেটা বলেন। আপনাকে আর কি জিজ্ঞেস মানে আলাদা করে তো আমি তো জানি না কিছু, বলেন।